হ্যালো অ্যাসপিরেন্টস, আশা করি আপনারা সকল ভালো হবেন। আর এখন মেন্সের পরীক্ষা চলছে। আমরা জানি কি 20 মে থেকে পরীক্ষাটা আরম্ভ হয়েছে, আর 21 মে পরীক্ষা হয়েছে। আজকে পরীক্ষা চলছে অলরেডি। তো আমরা জানি যে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 অলরেডি হয়ে গেছে। পেপার 5, পেপার 6 আজকে আছে। তো যেটা ডেসক্রিপটিভ পেপারটা হচ্ছে ইংলিশ আর বাংলাটা, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি ডিসকাশন করব। আজকে যেটা মূলত আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে পেপার 3, যেটা GS1 পেপার, যেখানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে 100টা করে কোশ্চেন এসেছিলো। তো ওটা নিয়ে আমরা একটু ডিসকাস করব কয়েকটা কোশ্চেন নিয়ে, বিকজ পেপারটা অলরেডি হয়ে গেছে। যারা মেন্সের পরীক্ষা দিয়েছো নিশ্চয়ই ভালো করে পরীক্ষা দিয়েছো, আর আগামী দিনে যারা প্রিলিমসের পরীক্ষা লিখবে, যেটা 19 জুন থেকে হবে, আশা করি তারাও ভালো করে প্রিপারেশন করছো। কয়েকটা পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি চাইছিলাম ডিসকাস করতে, জাস্ট বিকজ অফ দ্যাট অনলি আই জাস্ট ওয়ান্টেড টু মেক দিস ভিডিও। সো আমরা জানি যে প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন আরম্ভ করতে গিয়েই সবার থেকে প্রথম কাজ যেটা আমাদের হয় সেটা কোশ্চেন দেখা হয়। কেন কি কোশ্চেনের লেভেলটা যেরকম হয় সেরকমভাবেই ঠিক আমাদেরকে প্রিপারেশনটা সেরকম ডেপথে নিয়ে গিয়ে প্রিপারেশনটা করতে হয়। আমরা জানি যে কোনো একটা মিসলেনিয়াস পরীক্ষা বা WBCS পরীক্ষা বা UPSC পরীক্ষা বা NDA বা CDS, কোনো একটা পরীক্ষার একটা স্ট্যান্ডার্ড থাকে, আর সেই স্ট্যান্ডার্ড নিয়ে আমাদেরকে পড়তে হয়। তো আজকে যে এই পরীক্ষাটা পেপার 3 মানে GS1 পেপারটা, হিস্ট্রি আর জিওগ্রাফির পেপারটা দেখার পরে যেটা মনে পড়েছে যে আমরা অনেকে ভাবতাম যে যেহেতু পেপারের যে প্যাটার্নটা হচ্ছে সেটা MCQ কোয়েশ্চেন পেপার, সো যদি আমরা কয়েকটা বই বা মোস্টলি মক টেস্ট সলভ করে চলে যাই, আমরা হয়তো খুব ভালো একটা করতে পারবো, এরকম একটা ধারণা ছিল অনেকেরই। বা যদি আমরা দেখি, আমরা অনেক সময় কী করি, আমরা টেক্সট বুকগুলো রেফার করি না। আমার পুরোনো ভিডিওগুলোতে আপনারা পাবেন কি আমি সব জায়গায় বলেছি যে আমাদের খুব দরকার আছে যে আমাদেরকে টেক্সট বুক পড়তে হবে। টেক্সট বুকস পড়তে হবে, টেক্সট বুকগুলো গল্পর মতন সুন্দরভাবে পড়তে হবে, আর জিনিসগুলোকে কমপ্লিটলি কম্প্রিহেন্সিভলি বুঝতে হবে। আর তারপরে যখন আমরা মক টেস্ট দিই, আর মক টেস্টটা সলভ করে আমরা আমাদের নলেজ টেস্ট তো করেই নেব, সেখানে মক টেস্ট দিতে গিয়ে যদি আমরা কোনো কোশ্চেনগুলো অ্যাটেম্পটস করি, যে কোশ্চেনগুলো আমরা দেখিনি, দেন দোজ কোশ্চেন্স উইল বি অ্যাক্ট লাইক এ ফিলার ইন আওয়ার প্রিপারেশন। সেই কোশ্চেনগুলো আমাদের ফিলার মতন ইউজ হবে। কিন্তু অনেক সময় দেখা যায়, মেবি বিকজ অফ দ্য ল্যাক অফ টাইম অর সাম ল্যাক অফ প্ল্যানিং, অনেক সময় দেখা যায় অনেকেই অ্যাসপিরেন্টসরা আছেন যারা MCQর উপরে বেশি ফোকাস করছেন ইউজিং লাইক সাম মক টেস্ট বা কোনো এরকম বই ইউজ করে। অনেক সময় আমরা দেখি, আমরা অনেক সময় গাইড বুক পড়তে চাই, যেরকম স্পেকট্রাম একটা গাইড বুকস, ইটস নট এ টেক্সট বুক। সো আই উড রিকমেন্ডেড এভরিওয়ান টু, যেটাই আমরা পড়ছি সেটা আমরা কোনো একটা ভালো সোর্স থেকে পড়বো, আর আমরা একটা টেক্সট বুক থেকে পড়বো। কমপ্লিট কনসেপ্টটা আমরা গল্পর মতন বুঝে নেব, আর তারপর সেখান থেকে কীরকমভাবে প্রিলিমসের বা মেন্সের MCQ কোশ্চেনগুলো হতে পারে সেটা একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে পরীক্ষায় আমাকে এগোতে হবে। আর আজকের এই পেপারটা দেখার পরে মনে হলো যে এই পেপারের লেভেলটা যদি আমরা বলি, পেপার 3 যেটা GS1 বলছি আমরা, তার যদি আমরা লেভেল বলি, সো লেভেলটা খুব একটা ইজি নয়। ইটস মডারেট অর লিটল বিট টাফ সাইড, হার্ড আছে। তো যেটা সমস্ত কোশ্চেন, লাইক যদি আমরা হিস্ট্রির কথা বলি, আউট অফ 100 কোশ্চেন্স হয়তো 40-50 কোশ্চেন্স এরকম আছে যেটা খুবই সহজ, যেটা করা যেত। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্কোর মোর দ্যান 50, তখন দেখা যেত যে কনসেপচুয়াল ইনফরমেশন রিকোয়ারমেন্ট ওয়াজ হিউজ। আর যারা খুব সুন্দরভাবে খুব ডেপথে গিয়ে বইগুলো পড়েছে তারাই এই কোশ্চেন্সগুলো আনসার করতে পারবে। যারা করেনি তার পক্ষে ওটা হয়তো খুবই ডিফিকাল্ট হবে। আর MCQ কোশ্চেন সবার থেকে বড় সমস্যা যেটা হয় কি, এখানে একটা ট্র্যাপ তৈরি করা হয়। আর যেহেতু 4টে অপশন থাকে, একটাই অপশন কারেক্ট আর 3টে অপশন রং, সো আমরা সেই ট্র্যাপে পড়ে যাই আর আমরা নিয়ার বাই অপশন টাচ করে চলে যাই। তো আজকে আমরা কয়েকটা কোশ্চেন ডিসকাস করব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই কোশ্চেনগুলো শুধুমাত্র MCQ সলভ করে বা মডার্ন ইন্ডিয়ার স্পেকট্রাম পড়ে গেলে হতো না। এই কোশ্চেনগুলো সলভ করার জন্য এই টপিকগুলোকে খুব ডিটেলসে টেক্সট বুক থেকে পড়তে হতো। আর যারা টেক্সট বুক থেকে পড়েছে বা কোনো একটা ভালো রিসোর্স থেকে পড়েছে, তারা হয়তো আশা করি ডেফিনেটলি এই কোশ্চেনের আনসারগুলো করতে পেরে হবে। তাই আমরা আজকে 5টা-10টা কোশ্চেন ডিসকাস করব, আর এইভাবেই আমরা ট্রাই করব যে পুরো পেপারটা ডিসকাস করব। সো আমরা যেটা বললাম কি 50% কোশ্চেন তো ডেফিনেটলি একটু ইজি বা মডারেট ছিল, সেখানে আমাদের হয়তো খুব একটা ডিসকাশনের কাজ পড়বে না। সেখানে সবাই জানি আমরা যে তার আনসার কী হবে, সবাই আনসার করতে পারবে। কিন্তু যেখানে একটু টুকটাক ডিসকাশনের দরকার পড়বে, বা যেখানে একটু দেখতে হবে যে কিভাবে আমরা আনসারগুলোকে ইলিমিনেট করে ওই অ্যাটেম্প্টগুলো করতে পারতাম, সেই জায়গাগুলো আমরা একটু ডিসকাস করে নেব। তাহলে
পেপারটা যেটা আমি ডিসকাস করছি এটা হয়তো আমি গেস করছি, স্টিল কেউ একটু চেক করে নিও। আমি মনে করছি এটা আমাদের বুকলেট এ থেকে কোশ্চেনগুলো আছে। তো আমরা যদি প্রথম কোশ্চেনটা ডিসকাস করি এখানে, দ্য ফার্স্ট কোশ্চেন যেটা ছিল এখানে সেটা হচ্ছে কি, ইন দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি হু রিপ্রেজেন্টেড দ্য প্রভিন্স অফ বেঙ্গল। ফার্স্ট আইএনসিতে কে ওয়েস্ট বেঙ্গল প্রভিন্সকে রিপ্রেজেন্ট করেছিল। তার যদি আমরা অপশন দেখতে যাই, শিশির কুমার ঘোষ, আর.বি. বোস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি আছেনি। আমরা জানি 1885-এ এ.ও হিউম এস্টাবলিশড করেছিলেন, আর ডব্লিউ.সি. ব্যানার্জি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। আর সেই টাইম আমরা জানি, এখানে আমরা কনফিউজ হতে পারি একটা নাম নিয়ে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আমরা জানি যে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নিয়ে একটা ইনস্টিটিউট ইনি চালাচ্ছিলেন, অ্যান্ড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ মার্জ ইন্টু দ্য কংগ্রেস। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, অনেকেই হয়তো কেউ হয়তো অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি হয়তো অপ্ট করে হবেন, কিন্তু এটা ভুল আনসার। বিকজ ইন দ্যাট মিটিং ওয়াজ শিডিউল টু বি হেল্ড ইন সামওয়্যার এলস, কিন্তু আলটিমেটলি এটা বম্বেতে করা হয়েছিল, যেখানে ডব্লিউ.সি. ব্যানার্জি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য প্রভিন্স অফ বেঙ্গল। সো ফার্স্ট অপশন কারেক্ট হবে। অপশন বি কেউ অপশন টিক করে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে 1885-এ যেটা প্রথম সেশন হয়েছিল সেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওয়াজ হি কুড নট পার্টিসিপেট ইন দ্যাট পার্টিকুলার মিটিং। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন বি যেটা একটু ট্রিকি কোশ্চেন, সেটা হচ্ছে কি, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল। বেঙ্গলের যেটা পার্টিশন হয়েছিল সেখানে কে এখানে অ্যাটাচ ছিলেন না। লর্ড কার্জন আমরা সবাই জানি হি ওয়াজ অ্যাসোসিয়েটেড। তারপরে লর্ড হার্ডিংয়ের যেটা টাইম পিরিয়ড আমরা জানি, হি ওয়াজ ইন ডিফারেন্ট পিরিয়ড, 1910 টু 1910 থেকে 1916 অবধি উনি গভর্নর জেনারেল ছিলেন। সো ওনার রোলটা কম আছে। অ্যান্ড্রু ফ্রেজার ওয়াজ এ সিভিল সার্ভেন্ট অ্যান্ড হি ওয়াজ অলসো এ পলিটিশিয়ান, সো হিজ রোল ওয়াজ দেয়ার ইন দ্য partition of Bengal. Similarly, and H. Risley was involved, উনি ইনভলভ ছিলেন একটা সেন্সাস কমিশন নিয়ে কাজ করছিলেন, কাস্ট বেসিস সেনশন বা একটা পপুলেশন সেন্সাস নিয়ে কাজ করছিলেন। সো হি ওয়াজ লাইক অলসো অ্যাসোসিয়েটেড, কোনো একটা ভাবে উনিও পার্টিশন অফ বেঙ্গল নিয়ে অ্যাসোসিয়েটেড ছিলেন। সো এখানে যেটা আমাদের আনসার হবে সেটা হবে আনসার ডি, অপশন ডি, দ্যাট ইজ লর্ড হার্ডিংয়ে, সেটা হবে আমাদের অপশন। তারপরে কোশ্চেন নাম্বার 3 যেখানে বলা হচ্ছে লাইক হুইচ ব্রিটিশ ভাইসরয় ওয়াজ স্টিড ফার্স্টলি অপোজ টু দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। পার্টিশন অফ ইন্ডিয়াকে কে অপোজ করেছিলেন, সেখানে আমরা মোস্টলি সবাই হয়তো অপশন যদি দেখি আমরা এখানে, প্রথম অপশন হচ্ছে লর্ড লিংথো, দেন ওয়েভেল, দেন লর্ড মাউন্টব্যাটেন, দেন অল অফ দেম। এখানে যদি আমরা ক্রুডভাবে আনসার করতে যাই আমরা সবাই হয়তো লর্ড মাউন্টব্যাটেন অপশনটা চুজ করব, কিন্তু দ্যাট ইজ অ্যাবসলুটলি রং। আমরা যদি এখানে পার্টিশন অফ ইন্ডিয়া 1947 যেটা হয়েছে তার আগে কয়েকটা ইভেন্টগুলো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, তারপরে আমাদের আগস্ট অফার ছিল, দেয়ার আফটার উই হ্যাভ ওয়েভেল প্ল্যান, সিমলা কনফারেন্স, আর তারপরে মাউন্টব্যাটেন প্ল্যানগুলো এসেছিলো। যদি সমস্তগুলো জিনিসকে আমরা খুব ভালো করে পড়তে যাই তখন আমরা পাবো যে ওয়েভেল ওয়াজ দ্য পারসন হু ওয়াজ অপোজিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। উনি চাইছিলেন যে এক্সিকিউটিভ কাউন্সিলের যে মেম্বারশিপ আছে ইন্ডিয়ানসদের, সেই মেম্বারশিপটা একটু বাড়িয়ে সামহাউ হি ওয়ান্টেড টু মেক দ্য স্ট্যাটাস কো মেনটেন করতে চাইছিলেন। অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর যে অ্যাক্টটা আছে সেই অ্যাক্টের অনুযায়ী ভারতকে চালাতে চাইছিলেন। সো পার্টিশন অফ ইন্ডিয়া উনি চাইছিলেন না, ওয়েভেল চাইছিলেন না, কিন্তু মাউন্টব্যাটেন যেটা আমরা হয়তো সবাই অপশন টিক করে আসবো, দ্যাট ইজ দ্য রং আনসার। সো কারেক্ট আনসার ইজ দ্য ওয়েভেল। তারপরে কোশ্চেনটা 4 নম্বর কোশ্চেন, এটা একটা খুবই ফ্যাকচুয়াল কোশ্চেন। এখানে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ আলনিনো ইভেন্ট আর রেসপন্সিবল ফর ড্রট ইন ইন্ডিয়া। এটা যদি আমরা টেক্সট বুকে কয়েকটা মক টেস্টগুলো দিয়ে থাকি বা বই ভালো করে পড়ে থাকি, আমরা জানি যে আলনিনা অ্যান্ড লানিনা এদের ইম্প্যাক্ট খুব একটা হিউজ ইম্প্যাক্ট আছে আমাদের ক্লাইমেটের উপরে। আমাদের এখানে ড্রট আছে বা যদি বৃষ্টি হয় তার একটা ইম্প্যাক্ট এদের থেকে জড়িয়ে আছে, ডেফিনেটলি খুবই একটা ইম্পর্টেন্ট। মানসুনকে খুব ভালোভাবে এরা এফেক্ট করে আলনিনো। তো সেখানে আমরা যেটা জানি এটা একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, সেখানে অপশানসগুলো আছে 10%, 20%, 30% অ্যান্ড 43%। এবার এই কোশ্চেনটা যে আগে দেখেছে বা কোথাও অ্যাটেম্প্ট করেছে বা যদি কোথাও পড়েছে তারা এই অপশানটা অ্যাটেম্প্ট করতে পারবে, না হলে খুবই কনফিউজিং অপশন। এটা একটা ফ্যাকচুয়াল বেসড আনসার, এটা আনসারটা হচ্ছে ডি 43%। যারা করেছো তারা ডেফিনেটলি ভালো করে হবে। অ্যান্ড দের আর কোশ্চেন নম্বর 5, খুবই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমরা দেখে নেব। এটা একটু কনফিউজিং ছিল,
এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু অফ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে আমরা কি পড়ি, কে আরম্ভ করেছিল, কর্নাওয়ালিস আরম্ভ করেছিল, কবে আরম্ভ করেছিল, আমরা জানি 1793 আরম্ভ করেছিল, তার পারপাসটা কি হচ্ছে, সেই সব জিনিস সমস্ত জিনিস আমরা পড়ি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা তার ফিলসফি খুব একটা দেখতে যাই না কোনো একটা পলিসির। আর এটা একটা খুব বড় একটা রেভিনিউ পলিসি ছিল, তার ফিলসফি না দেখতে গেলে হয় আমরা তার ডিটেল স্টাডি করি না বলে আমরা এইসব কোশ্চেন হয়তো মিস করতে পারি। যেখানে এখানে প্রথম অপশন বলছে দ্য সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইনিশিয়ালি অ্যাজ এ ডেসেনিয়াল সেটেলমেন্ট। এটা একদম কারেক্ট, কেন কি এটা 10 ইয়ার্সের জন্য করা হয়েছিল, তার নামই হচ্ছে পার্মানেন্ট। প্রথমে কি হতো যে রেভিনিউটা কালেকশন হচ্ছে অ্যানুয়ালি, সেই জিনিসটাকে একটা কোনো পার্টিকুলার ল্যান্ডলর্ডকে দিয়ে করতে চাইছিল বা জমিনদারকে দিয়ে করতে চাইছিল, অ্যান্ড হি ওয়ান্টেড টু ফিক্স ইট ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার্স। সো ইটস আ ডেকেনিয়াল সেটেলমেন্ট, এটা ঠিকই আছে, তো এটা অপশন হবে না। তারপরেটা আছে ইট গেভ রাইজ টু এ মার্কেট ইন ল্যান্ড, এটা আমরা ডিসকাস করব। পয়েন্ট সি হচ্ছে ইট রেজাল্টেড ইন পপুলারাইজেশন অফ দ্য পিজেন্ট্রি, ডেফিনেটলি এটাই ছিল, তো সিও অপশন হবে না যেহেতু এখানে নট ট্রু বলেছে আমাদেরকে। সো ইট গেভ রাইজ টু এ মার্কেট ইন দ্য ল্যান্ড। সো এই অপশনটা লর্ড কর্নওয়ালিস করেছিল, ওর তো প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে রেভিনিউ সিস্টেমটাকে ফিক্স করে নেওয়াটা, যেহেতু মানে কি গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট শিওর থাকবে কি আমাকে পার্টিকুলার ল্যান্ড থেকে কত রেভিনিউ আসছে, সেই রেভিনিউটা ফিক্স করে নেওয়ার জন্য। তারপরে ল্যান্ডকে ও একটা ল্যান্ডের একটা মার্কেট তৈরি করতে চাইছিল। সো সো অপশন বি বলছে ইট গিভ রাইজ টু এ মার্কেট ইন ল্যান্ড, এটাও হয়তো কারেক্ট হতে পারে, এটা একবার চেক করে নিতে হবে। আমার মনে হয় এই তিনটেই অপশন কারেক্ট আছে, আর এখানে জিজ্ঞেস করেছে নট ট্রু, সো দ্য আনসার শুড বি ডি, নান অফ দ্য অ্যাবভ। স্টিল আমাদেরকে এটা চেক করে নিতে হবে, স্টিল আই এম নট কনফার্ম, রাইট। তারপরে কোশ্চেনটা হচ্ছে, এটা আগেন একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, অনেক জায়গা পাবে, তুমি যদি টেক্সট বুক থেকে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করেছো, মক টেস্ট দিয়েছো, বা যদি অন্য কোনো টেস্ট সিরিজ নিয়ে মক টেস্ট দিয়েছো, এই কোশ্চেনটা হয়তো পে হবে। উইচ স্টেট হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রিভার্স, কোন স্টেটে ম্যাক্সিমাম নাম্বার অফ রিভার আছে, সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ। আমরা জানি আন্ধ্রপ্রদেশে সবার থেকে বেশি রিভার্স আছে, তারপরে কর্ণাটকায় আছে, আর তারপরে অন্য অন্য স্টেটগুলো আছে। তারপরে কোশ্চেনটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন, কি হু ওয়াজ নট আমং দ্য পার্টিসিপেন্ট অ্যাট দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। আমরা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930 হয়েছিল, ওটা নিয়ে পড়ি আমরা। দেন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, থার্ড হয়েছিল। গান্ধী কোনটায় পার্টিসিপেট করেছিলেন ওটা আমরা ভালো করে পড়ি। তারপরে জিন্নাহ পার্টিসিপেট করেছিলেন, আম্বেদকর পার্টিসিপেট করেছিলেন, লন্ডনে বা কোথায় হয়েছিল ওটা আমরা পড়ি, সমস্ত জিনিস আমরা পড়ি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা যারা মেজর যেগুলো পলিটিশিয়ানসরা আছে, যেরকম গান্ধী বা জিন্নাহ বা আম্বেদকর, এদেরকে নিয়ে আমরা পড়ি, তারপরে তাদের সাথে যারা থাকেন ওদের নাম আমরা হয়তো অনেক সময় মিস করে যাই বলেই এরকম কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে যখনই বলছে কি কে পার্টিসিপেট করেনি, আমরা জানি যে সেই টাইমে লাইক যতই লোকজন ছিলেন ইম্পর্টেন্ট পার্সনসরা, ওরা ডেফিনেটলি পার্টিসিপেট করেছিলেন। সো এখানে যেটা কারেক্ট আনসারটা হবে সেটা বি হবে, বলদেব সিং হবে, উনি পার্টিসিপেট করেননি। জিন্নাহ ডেফিনেটলি পার্টিসিপেট করেছেন, সাপরু পার্টিসিপেট করেছেন, এখানে বলদেব সিং যিনি এই পার্টিকুলার ইভেন্টে পার্টিসিপেট করেননি। সো দিস অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8, এটা আবার একটা ট্রিকি কোশ্চেন, এটা একটা কনফিউজিং কোশ্চেন। যেরকম কোশ্চেনটা বলছে কি হুইচ রিজন অফ ইন্ডিয়া ক্যান বি কনসিডার্ড এ শিল্ড। এবার নর্মালি 85% বা 80% লোকজন হিমালয়াকে কোশ্চেন আনসার টিক মেরে আসবে, কেন কি হিমালয় আমাদের ভারতের নর্থের দিকে হচ্ছে, জাস্ট বিকজ অফ হিমালয়ের একটা খুব ইম্পর্টেন্স আছে উইথ রেসপেক্ট টু ক্লাইমেট, ওয়েদার, আমাদের এখানে অ্যাগ্রিগেরিয়ান কন্ডিশনস অনেকগুলোকে ইম্প্যাক্ট করে হিমালয়ের জন্য আমরা যে নর্থ থেকে যেটা কোল্ড ওয়েভগুলো আসতো, যার জন্য হয়তো ভারত একটা ড্রাই ডেজার্ট হয়ে যেত, সেটা হচ্ছে না। আর অনেকই বেনিফিট আছে হিমালয়ের জন্য আমরা জানি কি অনেক সময় ভারতে যে বৃষ্টিগুলো হয় তাতে হিমালয়ের একটা মানে কি ইম্পর্টেন্স আছে। সো হিমালয়ের অনেকগুলো ইম্পর্টেন্স আছে। তো যখন এখানে বলা যায় শিল্ড বলা যায়, তখন আমরা অনেকই সময় হয়তো হিমালয়, আমি যেটা বললাম কি 80 বা 85% অফ দ্য টাইম হিমালয়কে লোক টিক করে চলে আসবে, বাট হিমালয় ইজ নট দ্য কারেক্ট আনসার। দ্য কারেক্ট আনসার ইজ ডেকান। কেন কি আমরা জানি যে গোন্ডওয়ানা প্লেট আর অন্য একটা প্লেট যেটা যখন একটা কোলাইড হয়েছিল তারপরে হিমালয় তৈরি হয়েছিল। তো এখানে শিল্ডের মানে হচ্ছে এরকম একটা কোনো জিনিস যেটা অনেক বছর ধরে ইনট্যাক্ট আছে, তাতে কোনো একটা চেঞ্জেস আসেনি। তো দ্যাট ইজ দ্য পেনিনসুলার ইন্ডিয়া অ্যান্ড দ্যাট ইজ দ্য ডেকান পার্ট। সো অপশন শুড বি এ, শুড বি দ্য কারেক্ট আনসার। কিন্তু আমি মনে করি অনেকেই হিমালয় মেরে এসছো তোমরা, স্টিল আই উড রিকোয়েস্ট ইউ একটু গুগল করো, একটু কোশ্চেনের আনসারগুলো একটু চেক করে নিও। আর ডেফিনেটলি পিএসসি তো আনসার কীগুলো দেবেই, তখন আমরা দেখতেই পারবো। বাট এখানে আমি যেটা মনে করি যে আনসারটা ডেকান হবে, অপশন এ। এটা অনেকেই হয়তো ভুল করেছো।
দেন কোশ্চেন নাম্বার 9, अगेन এ ট্রিকি কোশ্চেন। আমরা জানি কামাগাতা মারু একটা ইভেন্ট হয়েছিল, যে ইভেন্টটা নিয়ে আমরা অনেক সময় পড়ি, কবে হয়েছিল, কোন পার্টি ইনভলভ ছিল, কোন ইয়ারে হয়েছিল। আমরা জানি এটা 1914-তে হয়েছিল, একটা পার্টিকুলার ভেসেলে। অনেকে ইন্ডিয়ানসরা এই একটা জায়গা থেকে কানাডা চলে যাচ্ছিলেন, সেখানে ওনারা এন্ট্রি পাননি, ওখান থেকে ওনাকে আবার ফিরে আমাদের ভারতে আসতে হয়েছিল। ভারতে ওনারা ডায়মন্ড হারবারে বাজবাজের ওখানে ওনারা ঢুকলেন, সেখানে কয়েকটা কিলিং, কয়েকটা আরেস্টিং হয়েছিল। সো ইটস আ ভেরি ফেমাস ইভেন্ট। এবার কি হয়, এই ইভেন্টের না আমরা মোস্টলি ফ্যাক্টসগুলো অনেক সময় মনে রাখি না, কি কোথা থেকে আরম্ভ হলো, কোথায় গেল, কোন পার্টিকুলার ইয়ারে হলো, কোন পার্টি, কোন রিভলিউশনারি পার্টি এখানে কন্ট্রিবিউট করেছিল, সেই পয়েন্টগুলো আমরা একটু একটু মিস করে যাই। তো এখানে বলছে কি হুইচ ইজ নট ট্রু। তো নট ট্রুতে প্রথম অপশন দিল দ্য অ্যাক্টিভিটিস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য গাদার পার্টি। একদম কারেক্ট, গাদার পার্টি অ্যাসোসিয়েটেড ছিল, সো এটা আমাদের আনসার হবে না। বি হচ্ছে দ্য ভেসেল হ্যাড সেট সেল ফ্রম কানাডা, এটা হচ্ছে রং, এটা আমাদের আনসার হবে। অপশন বি উইল বি আওয়ার আনসার, বিকজ যেটা ভেসেলটা আরম্ভ হয়েছিল সেটা হংকং থেকে আরম্ভ হয়েছিল, অ্যান্ড দ্য ভেসেল ওয়াজ গোয়িং টু দ্য কানাডা, অ্যান্ড it was a Japanese vessel starting from Hong Kong and it was going to the Canada. সো তাই এই অপশন বি আমাদের আনসার হবে। সি বলছে রিভলিউশনারিজ ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ভেসেল ক্ল্যাশড উইথ দ্য ব্রিটিশ নিয়ার ডায়মন্ড হারবার। একদম ঠিক, ডায়মন্ড হারবারের কাছে, বাজবাজের কাছে, ওখানে একটা ক্ল্যাশ হয়েছিল, কয়েকজন মারা গেছিলেন, আর তারপরে অন্যদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ একটা অপশন তো রেখেছেই, তো এখানে আনসারটা হবে বি আনসার আমাদের। Then question number 10, which party fought the 1937 election in Bengal with the agenda of land reform? আমরা জানি কি 1937-এ যেটা বেঙ্গলে যেটা ইলেকশনটা হয়েছিল, লাইক প্রত্যেকটা প্রভিন্স ইলেকশন হয়েছিল, কংগ্রেস মোটামুটি আউট অফ 10 প্রভিন্স কংগ্রেস 8টা প্রভিন্স জিততে পেরেছিল। বেঙ্গল প্রভিন্সে যারা জিতেছিলেন ওনারা হচ্ছেন কৃষক প্রজা পার্টি, আর ওরাই ল্যান্ড রিফর্ম নিয়ে ওদের এজেন্ডাই ছিল ল্যান্ড রিফর্ম, বিকজ দে আর মোস্টলি ফ্রম দ্য ল্যান্ডলেস লেবার। আর ওদের একটা কমিটি, এটা ওদের একটা অ্যাসোসিয়েশন, এটা তার নাম ছিল কৃষক প্রজা পার্টি, ওদের এজেন্ডা ছিল ল্যান্ড রিফর্ম। সো কৃষক প্রজা পার্টি ইজ দ্য আনসার। সো এভাবেই আমরা মোটামুটি আমাদের যতগুলো কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ডিসকাস করে নেব। আবার বলছি, আমাদের যেটা সোর্স হচ্ছে পড়ার, সেটা আমাদেরকে খুব ভালো করে ঠিক করে নিতে হবে। সব সময় আমাদেরকে এটা সাস্টেনেবলভাবে পড়তে হবে। যদি আমরা কোনো এমসিকিউ জাস্ট পড়ে মুখস্থ করে চলে যাই, আমরা হয়তো যদি এরকম কোশ্চেন যেটা আমরা কামাতাগারা মারুতে এসেছিল বা যেটা পার্মানেন্ট সেটেলমেন্টে এসেছিল, এই কোশ্চেনগুলো হয়তো আমরা অনেক সময় আনসার করতে পারবো না। বা যদি এই কোশ্চেনটা যেটা আমাদের এসেছিল কি হু অপোজ টু দ্য নোশন অফ পার্টিশন অফ ইন্ডিয়া, কি পার্টিশন অফ ইন্ডিয়াকে অপোজ করেছিল, ওয়েভেল না মাউন্ট ব্যাটেন, আমরা অনেক সময় মাউন্ট ব্যাটেনকে হয়তো আনসার করে চলে আসবো, বাট দ্যাট উইল বি দ্য অ্যাবসলুটলি রং আনসার। দ্য আনসার শুড বি দ্য ওয়েভেল। তো এরকমভাবেই আমাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা একদম অন্যভাবে অ্যানালিটিক্যাল দিকে নিয়ে চলে যাচ্ছে। এখন ফ্যাকচুয়াল ডেটাগুলো আছে, নিশ্চয়ই ফ্যাকচুয়াল পড়তে হবে, বাট আমাদেরকে ওভারঅল স্টোরি পুরোটা বুঝে নিতে হবে। তো ইন আওয়ার নেক্সট ভিডিও আমরা চেষ্টা করব যে আমরা 10টা কোশ্চেন আবার নিয়ে এসে ডিসকাস করব, আর সেখানে আমরা ডিসকাস করব যে কোথায় কোথায় আমরা ভুল করেছি আর কিভাবে আমাদেরকে আমাদের ভুলটা ঠিক করে নিতে হবে। সো বেস্ট উইশেস টু অল অফ ইউ ফর রেস্ট অফ দ্য এক্সামিনেশন। আর যাদের প্রিলিমস এক্সাম আরম্ভ হচ্ছে 19 জুন থেকে, তাদেরকেও বেস্ট উইশেস বলবো, তোমরাও ভালো করে পড়াশোনা আরম্ভ করো। ওকে, বাই।